রহস্যময় জ্যোৎস্নায় ঢাকা রাতের নিস্তব্ধতা আর ছেলেবেলার সেই ঝাপসা ছায়াগুলো, যেখানে বাস্তব আর কল্পনার সীমানা থমকে দাঁড়ায়, আর স্মৃতির অচেনা টানে অতীত বারবার জানলায় এসে কড়া নাড়ে। কিন্তু সেই দরজায় কড়া নাড়া ছায়াটি কি সত্যি অতীতের কোনো স্মৃতি, নাকি অচেনা কোনো সত্য? নমস্কার, আজ আপনার জন্য অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা জ্যোৎস্নায় ঘোড়ার ছবি। আমাদের বাড়ির সামনে পুকুর, পুকুরের পাড় ধরে কিছুটা গেলে আম লিচুর বাগান, ওদিকটায় দত্তদের বাড়ি এবং আরও কিছুটা এগিয়ে গেলে ছাড়া বাড়ি। পাশে খাল, বড় বড় সব গাব গাছ। গাব গাছের পাতা লম্বা কালো রঙের, গাছের গুড়ির রঙও কালো, ডালপালার মধ্যে গভীর অন্ধকার। ছেলেবেলায় রাতে কোনো গাব গাছের নিচে গিয়ে দাঁড়াতে পারতাম না, গা ভয়ে শিরশির করত। গাঁয়ের বাড়ি যেমন হয়ে থাকে, ছাড়া ছাড়া, বাড়িঘর খুব কম। সবার বাড়িঘরের সঙ্গেই বাগান, পুকুর, বাগিচা থাকে। গাঁয়ের অধিকাংশ মানুষ সচ্ছল, পুকুর বাগান নিয়ে এক একটা বাড়ি একা দাঁড়িয়ে থাকে। খেলার মাঠ থেকে ফিরে যে যার বাড়িতে দৌড়ে ঢুকে যেতাম, কারণ সন্ধ্যার পর অপদেবতারা এখানে সেখানে থাকবেই। রাত হলে তাদের খুব মজা। আর যেমন সব এলাকারই একটা শ্মশান থাকে, আমাদের এলাকারও শ্মশান নদীর পাড়ে, ক্রোশখানেক দূরে ছাগল বামনি নদীর ধারে। খুবই নির্জন জায়গা। মাঠ পার হয়ে, আলিপুরার বাজার পার হয়ে শ্মশানে যেতে হয়। তবে সেটা শরতে, শীতে এবং গ্রীষ্মে। বর্ষাকাল এলে নদীর পাড় জলে ডুবে যায়। বর্ষায় কেউ মারা গেলে যে যার পুকুরের পাড়ে অথবা বাগানে মৃতের দাহ করে। ফলে যা হয়, যে কোনো বাগান কিংবা পুকুরের পাড় রাতে আমাদের ভীতির সঞ্চার করত। রাতের বেলা একা বের হতে সাহস পেতাম না। অন্ধকার না থাকলে, নির্জন বাগবাগিচা না থাকলে ভূতেরা আস্তানা খুঁজে পায় না। দিনের বেলায় কেউ কখনো ভূত দেখেছে শুনিনি। ভূত দেখতে হলে রাতে দেখতে হয়। সাদা জ্যোৎস্নায় ভূত দেখা যায়। সাদা জ্যোৎস্নায় ভূতেরা আমাদের খেলার মাঠে ফুটবলও খেলে শুনেছি। এসব কথা অবশ্য বলা ছেলেবেলার সেই সব অলৌকিক দেবদেবী এবং ভূত প্রেতের বিশ্বাস কত গভীর ছিল তাই বোঝাতে। কলকাতায় ভূত থাকে না। অনেক শহর থেকেই তারা আস্তানা গুটিয়ে পালিয়েছে। আমি এখন কলকাতার মানুষ বলে প্রায় ভূতের উপদ্রবের কথা ভুলেই গেছি। তবে আমি যে ভূত দেখিনি তা নয়, ঘোরে পড়ে দেখি। এটা একটা অসুখও হতে পারে। সে যাই হোক, সেদিন মঞ্জু আবার আমার জানালায় হাজির হয়ে আমার সঙ্গে কথা বলে গেল। সেই যে বললাম, গাব গাছের অন্ধকার, বড় ভয় লাগে রাতে। মঞ্জু এসেই বলেছিল, কি ছেলে মানুষই করেছি তোকে নিয়ে, এখন ভাবলে নিজেরই হাসি পায়। মঞ্জু আমার সমবয়সী। ওর বাবা কবিরাজ। ওদের একটা লাল রঙের ঘোড়া ছিল। মঞ্জুর বাবা হেমন্তে শীতে ঘোড়ায় চড়ে রোগীর বাড়ি যেতেন। ডাক সাইডে কবিরাজ। লাল ইটের দালান, সামনে সবুজ ঘাসের লন। পরে এক লপ্তে ভিগে 10 জমি নিয়ে নানা বয়সের গাছগাছালি। কবিরাজিতে এসব গাছগাছরা বড় দরকার। চন্দন গোটার গাছগুলি ছিল বড় লম্বা। আমি মঞ্জু দুপুরে পালিয়ে চন্দন গোটা সংগ্রহ করেছি কত। কমলা রঙের, ঠিক যেন এক একটা ছোট বৃত্তাকার পলা, আংটির পাথরের মতো। চন্দন গোটার বন পার হলেই গাব গাছের জঙ্গল। নদী নালার দেশে
গাব গাছের বড় দরকার। গাবের কষ না খাওয়ালে বর্ষায় নৌকো ভাসানো যায় না। কবিরাজি ঔষধে গাবের ডালপালা লাগে কিনা জানি না, তবু ওইসব গাছগুলি মঞ্জুর বাবা অমর কবিরাজ বড় যত্নের সঙ্গে সংরক্ষণ করতেন। তার নিচে লাল রঙের ঘোড়াটা যখন যেত, তখন মঞ্জু আমি দাঁড়িয়ে দেখতাম। মঞ্জু সবসময় কেন যে সাদা ফ্রক পরতে ভালোবাসত জানি না। ওকে দেখলে আমি স্থির থাকতে পারতাম না। সেই মঞ্জুর মা এক সকালে কেন যেন জলে ডুবে আত্মহত্যা করেছিল। এখনো তার কারণ আমরা জানি না। বর্ষাকাল বলে মঞ্জুর মাকে দাহ করা হয়েছিল ছাড়া বাড়ির পাশে খালের ধারে। জমি জমা বাগবাগিচা গায়ে অমর কবিরাজেরই বেশি। মঞ্জুর দাদুও ছিলেন বড় কবিরাজ। ওদের বংশটাই কবিরাজের বংশ। শৌখিন মানুষ গায়ে এমনিতেই কম দেখা যায়। মঞ্জুদের বাড়ি গেলে আমরা বুঝতে পারতাম শৌখিনতা কাকে বলে। সাদা টাইলসের মেঝে, বাতিদান, মোমবাতি সেখানে জ্বালানো হতো। রাতে কাঁচের জারে মোমবাতি জ্বালালে কেমন এক মায়াবী আলোর জগৎ তৈরি হয়। মঞ্জুদের বাড়ি না গেলে আমরা বুঝতেই পারতাম না মানুষ এত শৌখিনতায় বড় হতে পারে। বসার ঘরটা ছিল হল ঘরের মতো। মঞ্জুর বাবা ইউনিয়নের প্রেসিডেন্ট, হাই স্কুলের সেক্রেটারি, লাইব্রেরির প্রতিষ্ঠাতা। এসব দেখলে বিশ্বাস করা যায় না এমন সুন্দর বাড়িতে কেউ কখনো আত্মহত্যা করতে পারে। এখন বুঝি আত্মহত্যার পর মৃতের ময়না তদন্ত হয়। তখন এসব জানতাম না। সে সময় নিশ্চয়ই এমন সব আইনের কড়াকড়ি ছিল না। অথবা এও হতে পারে প্রভাবশালী মানুষের বউ আত্মহত্যা করলে ময়না তদন্তের রেওয়াজ নেই। আত্মহত্যা না খুন এটা ঠিক হয়নি তখন। লাশ তোলার পর গলায় কলসি বাঁধা দেখা গেছে, এই পর্যন্ত। গায়ের সব মানুষকে দেখেছি মঞ্জুর বাবাকেই প্রবোধ দিতে। কেন মরল এটা বড় কথা নয়, মরে যে ঠিক করেনি, এত বড় একটা বংশের মুখে চুনকালি মাখিয়েছে, এমনই ছিল তাদের অভিযোগ। যাই হোক, মঞ্জুর মা কিরকম রূপবতী ছিল তা লিখে প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। মঞ্জু খুবই ভেঙে পড়েছিল। মঞ্জুর জন্য আমার খুব কষ্ট হতো। আমাদের পুকুর পার হয়ে আমবাগানের ভেতর দিয়ে গেলে মঞ্জুদের বাড়ি। আমার বাবা কাকাদের সঙ্গে খুবই সুসম্পর্ক। আমার মা কাকিরা সারাদিন তাদের বাড়িতেই ছিলেন। দাহকার্য শেষ না হওয়া পর্যন্ত কেউ নড়েনি। মঞ্জুকে সামলাবার দায় ছিল আমার। আর আশ্চর্য, মঞ্জুর মায়ের আত্মহত্যার পরদিন ঘোড়াটাও জলে ডুবে মরে থাকল। ঘোড়াটার 4টে পা বেঁধে কারা ঘোড়াটাকে জলে ফেলে দিয়েছে। ঘোড়াটার খুব কাছের জন ছাড়া পায়ে দড়ি কেউ বাঁধতে পারে, আমার কেন কারোরই বিশ্বাস হয়নি। কাছের জন বলতে ঘোড়াটার দেখভাল করে ইমতাজ আলী। ঘোড়াটায় চড়ে মঞ্জুর বাবা। বর্ষাকালে অবশ্য ঘোড়াটা ছাড়া বাড়িতে ঘাস খেত, কারণ বর্ষাকালে ঘোড়ায় চড়ে কোথাও যাওয়া যায় না। সে সময় ঘোড়াটার আরও কাছে ছিল মঞ্জু নিজে। মঞ্জুর সে বড় অনুগত ছিল। মঞ্জু খুশি মতো ঘোড়ার পিঠে আমাকে নিয়ে ছাড়া বাড়িতে নির্জন দুপুরে ঘুরে বেড়াতো। ওর বাবা তখন বাড়ি থাকতো না। নৌকায় করে মাস 2 মাসের জন্য দূর দেশে চলে যেত রুগীপত্তর দেখতে। বছরকার ওষুধ সঙ্গে নিত, আবার পরের বর্ষায় দেখা হবে। বছরকার ওষুধপত্র দিয়ে মঞ্জুর বাবার ফিরতে মাস 2 লেগে যেত। নৌকায় রান্না হতো, মাঝি মাল্লার সঙ্গে রান্নার লোকও থাকতো। বর্ষার মাস 2-3 বাবা না থাকায় মঞ্জুদের বাড়িতে কোনো কড়া নিয়মকানুন থাকতো না। যখন তখন মঞ্জু আমাদের বাড়ি চলে আসতো। তখন সে আর আমি আর
লাল রঙের ঘোড়া। ছাড়া বাড়িটা বিশাল, গাছপালা আর গভীর জঙ্গল, ঘাসের মাঠ। কুলের দিনে কুল, পেয়ারার সময় গাছে উঠে পেয়ারা পেরে দেওয়া, গোলাপজাম, যখনকার যা সবই সংগ্রহ করতে হতো আমাকে। গাছের নিচে মঞ্জু দাঁড়িয়ে থাকত, গাছের ডালে আমি। সুতরাং দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব জমবারই কথা। সুখে দুঃখে মঞ্জুর আমি সঙ্গী। ওর মা মরে গেল, ঘোড়াটা মরে গেল। এক সকালে শোনা গেল ইমতাজ আলীও নেই, সেও খাল পাড়ে মরে পড়ে আছে। 1 মাসের মধ্যে মঞ্জুদের বাড়িটা কেমন খালি হয়ে গেল। আমি ছাড়া মঞ্জুর তখন আর কোনো অবলম্বনই ছিল না। সে সারাটা দিন আমাদের বাড়িতে থাকত, কিছুতেই বাড়ি যেতে চাইতো না। মঞ্জুকে কেউ নিতে এলে মা কাকিমারা বলতো, থাক না, এখানে থাকলে মনটা ওর ভালো থাকে। সে থাকতো। আমরা একই ঘরে শুতাম। মঞ্জু শুতো ঠাকুমার সঙ্গে। ঠাকুমার একপাশে মঞ্জু, একপাশে আমি। সেই মঞ্জু যে বড় হয়েও আমাকে ভুলতে পারিনি, এটা এখন টের পাই। মঞ্জু প্রায় জানলায় এসে দাঁড়ায়, বলে, কিরে, মনে আছে? কি মনে আছে? রাতে তুই আর আমি দরজা খুলে বেরিয়ে যেতাম। জ্যোৎস্না রাতে ছাড়া বাড়ির মাঠে শুনতে পেতাম ঘোড়ার খুরের শব্দ। এগুলো এক ধরনের রহস্যময়তা। এই বয়সে তাই মনে হয়, অথবা ঘোরে পড়ে গেলে হয়। আমরা বোধহয় দুজনেই ঘোরে পড়ে বের হয়ে যেতাম। দেখতাম দূরে জ্যোৎস্নায় কে দাঁড়িয়ে আছে। মঞ্জু বলতো, আমার মা আমাকে দেখতে আসে। আমি কিছু দেখতে পেতাম না, তা জ্যোৎস্নায় কেউ দাঁড়িয়ে থাকতেই পারে। মঞ্জু এমন সরলভাবে কথাটা বলতো যে বিশ্বাস না করে পারতাম না। আমারও কেন জানি না মনে হতো সত্যিই শাড়ি পরে কেউ গাছের নিচে দাঁড়িয়ে আছে। আমরা এভাবে এক এক রাত্রে এক এক দৃশ্য দেখতে পেতাম। কখনো মঞ্জুর মাকে, কখনো লাল রঙের ঘোড়াটাকে, কখনো ইমতাজ আলীকে, আবার কখনো তিনজনকেই একসঙ্গে। ইমতাজ আলী মঞ্জুর মাকে নিয়ে ঘোড়াটায় চড়ে আমাদের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যেত। এখন অবশ্য আমার বয়স হয়েছে, দেশভাগের পর মঞ্জুকে আর দেখিও নি। তবু নাকি আমার কি হয় মাঝে মাঝে। একদিন তো আমার স্ত্রী কেঁদেই ফেলেছিল। তোমার কি হয়? কার সঙ্গে একা একা কথা বলো? কার সঙ্গে বলি কি করে? মঞ্জু আমার জানলায় সাদা জ্যোৎস্নায় এসে মাঝে মাঝে দাঁড়িয়ে যাবেই। স্ত্রীর এখন গা সওয়া হয়ে গেছে। আমার নাকি এটা একটা রোগ। একা একা আমার নাকি সব কথার বলার অভ্যাস। কার সঙ্গে বলি সে কিছুতেই জানতে পারেনি। আসলে নির্ভীত থাকলেই মঞ্জু আর আমি সেই জ্যোৎস্নার মাঠে চলে যাই, যেখানে আমরা এক রূপকথার জগৎ রেখে চলে এসেছি। মঞ্জুর মা লাল রঙের ঘোড়া, ইমতাজ আলী সেই রূপকথার মানুষ হয়ে গেছে। এসব কারণে মঞ্জু কোথায় আছে জানার আমার কোনো আগ্রহ জন্মাতো না। একবার শুনেছিলাম মঞ্জুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনারা নাকি তাকে মেরে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। তবে মঞ্জু যেখানেই থাক, মাঝে মাঝে আমার জানালায় আসবেই। কখনো কোনো রাতে দরজায় ঠক ঠক শব্দ শুনতে পাই। আমি দরজা খুলে বাইরে চলে আসি। বাড়ির সামনে বিশাল মাঠ,
ঘাসের উপর সাদা জ্যোৎস্না, আমি দাঁড়িয়ে থাকি, মঞ্জু দাঁড়িয়ে থাকে। মঞ্জুর ওই এক কথা, দেখতে পাচ্ছিস আমার মা, আমাদের লাল রঙের ঘোড়া। ইমতাজ আলী ঘোড়াটার জন্য ঘাস কাটছে। ঘোর কেটে গেলে ফিরে আসি। স্ত্রী আমার জন্য অপেক্ষা করে থাকে। সে জানে আমি ফিরবই। আসলে মানুষ রহস্যময় পৃথিবীতে সবসময় বেঁচে থাকতে চায়। আমিও তাই আছি। জানি না এ সত্যি ঘুরে পড়ে দেখি না তারা আমার সঙ্গে মাঝে মাঝে দূরাতীত গ্রহ থেকে দেখা করার জন্য নেমে আসে। ঠিক বেঠিক বুঝি না। শেষ হলো আজকের গল্প, অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা জ্যোৎস্নায় ঘোড়ার ছবি। গল্পটিতে বিভিন্ন চরিত্রে আমি দেবাশিস এবং রিয়া, পোস্টার এবং সাউন্ড ডিজাইনে রাহুল। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক করতে ভুলবেন না। নমস্কার।